আমেরিকার মতে না চললে, আমেরিকার স্বার্থ বিরোধী হলে তাহলে আমেরিকার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দেরি করে না। সুতরাং ট্রাম্প সাহেব পড়া হাতে এই বাংলাদেশের এই ইউনূস সরকারের যে মোকাবিলা করবেন সেটা নিশ্চিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এক্সামিনারে ভয়ঙ্কর একটি লেখা প্রকাশিত হয়েছে, যে লেখা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে, এবং যে বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে খোদ যুক্তরাষ্ট্রকে। খুবই ভয়াবহ একটি লেখা। সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কৌশলটা অবলম্বন করেছেন, কাটা দিয়ে কাটা তোলা, বিষয় ভালো লাগছে। ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে। তবে ডক্টর ইউনূস করেছেন আরেকটা জিনিস। দারুণ খেলা দেখালেন ডক্টর ইউনূস। ক্ষমতায় থাকবেন আরো 4 বছর। এর পেছনে দুটো কারণ রয়েছে। দুটো বিষয় অসাধারণভাবে বাংলাদেশের মানুষকে মন জয় করেছে। প্রথমত, ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের জিনিস তিনি নিজেই জানিয়ে দিলেন। চালাকি বন্ধ করো, নাইলে কিন্তু তোমাদের খবর আছে। এখন ডক্টর ইউনূস সেটা দেখিয়ে দিচ্ছে। ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ভারতের জন্য। ভারতের জন্য ভয়ঙ্কর কে হতে পারে? ভারতকে কিভাবে ভাঙতে হবে, তাদেরকে কিভাবে অপদস্থ করতে হবে, যেমনটা অপদস্থ করেছে আমার সোনার বাংলাদেশকে। আমরা ছোট মাঠে খেলার প্লেয়ার না, আমরা দুনিয়ার মাঠে খেলার প্লেয়ার। পৃথিবীটাই আমাদের মাঠ, ছোট্ট জায়গায় খেলার প্লেয়ার না আমরা। সরাসরি বলছেন। আমরা বলতে কি বুঝাইছে? বাংলাদেশকে বুঝাইছে এবং ওনার নিজেকে বুঝাইছে। হ্যাঁ, ওনার নিজেকে বুঝাইছে, বাংলাদেশকে বুঝাইছে, আমাদেরকে বুঝাইছে। এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না, তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না। তাদের এই নপুংসতা, চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না। আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা, হায় না হারামজাদা বসে আছে। আগামী 25শে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য। আপনারা অনেকেই এম রহমান মাসুমকে ছিলেন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আছেন, এটা নিশ্চিত। তবে ভারতে তিনি কোথায় আছেন, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তিনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়েছেন যাওয়ার 1-2 মাসের মধ্যে। এর আগে টেলিফোনে কিছু ছেড়েছেন কিনা, কিন্তু বাংলাদেশেও তিনি বক্তৃতা দেওয়ার চেষ্টা করেছেন, বক্তৃতা দিয়েছেনও, বা রেগুলারলি তাদের অনলাইন প্ল্যাটফর্মে তিনি বক্তৃতা দিচ্ছেন। কিন্তু তিনি ভার্চুয়ালি বক্তৃতা যেগুলো দিচ্ছেন সেগুলোতেও তাকে দেখা যাচ্ছে না, তিনি ভিডিও কোনো বার্তা দিচ্ছেন না। ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি 1 মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। আগামী 25শে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য। আপনারা অনেকেই এম রহমান মাসুমকে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি গত কয়েকদিন যাবত একটা বিষয়ের উপর কথা বলছেন। তো আমিও বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম, দেন কিছুটা সত্যতা পেলাম যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে। আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে ভোটের জন্য হোক, যেমনে হোক, ইস্কনের মাধ্যমে হোক, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা টুইট করেছিল। ইভেন দ্য লাস্ট টাইম যখন ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা ভোগ করা একজন হিন্দু কমিউনিটির নারী পিয়া সাহা মনে ছিল, সেই গিয়ে ট্রাম্পের সামনে বলছিল বাংলাদেশ থেকে 3 কোটি হিন্দু নাকি নাই হয়ে গেছে। খেয়াল আছে তো? আচ্ছা, নানান চড়াই উত্তরায় পার হয়ে আবারও ট্রাম্প ক্ষমতার এবার আইসা নিজেই টুইট করছেন সংখ্যালঘু ইস্যুতে। আবার শেখ হাসিনার পতনের পর এই ট্রাম্প সরকারের খুবই ঘনিষ্ঠ একজন ক্যারেক্টার, যার নাম হচ্ছে আপনার কৃষ্ণমূর্তি, তিনি আপনার সম্ভবত এটা জানুয়ারির 8 তারিখ একটা আবদার করছিলেন। তার ওই আবদারের পরিপ্রেক্ষিতে আগামী মার্চের 25 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসে। ইস্যু কি? সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের উত্থান। হিজবুত তাহরিরের যে আবির্ভাব, বাংলাদেশে কথায় কথায় এক ধরনের মৌলবাদী তৌহিদি জনতা নাম দিয়ে এরা সামনে আসছে। এরা কারা, কোন দলের, কোন মতের, আমরা এদেরকে চিনি না। এদের কাছ থেকে নতুন ইসলাম শিখা লাগতেছে, কে বকে অন্যা দিবে, কে দিবে না। হ্যাঁ, যে নিজেই অন্যা সারা এক বেডির সাথে ছবি তুলছে, দেখছিলেন তো এই বাটপাররে? এদের এই যে বিভিন্ন জায়গায় যা ঘটছে, এগুলো আমেরিকা কনসার্ন করছে, আর ভারত তো কনসার্নের লেগে বসেই রয়েছে। শুরুটা ছিল 8 জানুয়ারি কৃষ্ণমূর্তি। তিনি আপনার বলছিলেন যে বাংলাদেশি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে। 1971-এর পর বাংলাদেশ থেকে 3 লাখ থেকে 30 লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন, এর বড় অংশ ছিল হিন্দু।
আর শেখ হাসিনার সরকারের পতনের পর এই আগস্ট মাসের পরে নাকি 2000টি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে। আর এ নিয়ে মার্কিন বিদেশ দপ্তরের সঙ্গে এই কৃষ্ণমূর্তি আলোচনাও করেছিল। ইভেন আসন্ন সেনেট কনফার্মেশন শুনানির সময় এই নিয়ে পদক্ষেপের দাবি জানাবে। এটা জানুয়ারির 8 ছিল, আজকে মার্চের আমরা 8 তারিখ কথা বলছি। ইভেন এই কৃষ্ণমূর্তি তার সহকর্মীদের মানে ডাকতেছিল যে গোটা বিশ্ব দেখো কি ঘটতেছে বাংলাদেশে। এবার সেইটা নিয়ে বাংলাদেশের ইস্যুতে আপনার কথা বলতে যাচ্ছে। আমেরিকা কি আসলে পদক্ষেপ নেবে? সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার পাকিস্তান এবং আফগানিস্তানের উপর একটা ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে। ইভেন তাদেরকে আমেরিকার যে কি বলা হয় যে নেগেটিভ মাইন্ডেড যে কান্ট্রিগুলোর প্রতি ইসলাম ফোবিয়া তাদের তো একটা আছেই, এর উপরে আমাদের এই দেশগুলোতে এগুলো ঘটেও বিভিন্ন কারণে এদেরকে কিন্তু ভিসা রেস্ট্রিকশন সহ স্যাংশন সহ অনেক কিছুই বিভিন্ন আকারে এরা ঘোষণা করতে যাচ্ছে। এর মাঝখানে এই কৃষ্ণমূর্তিরা চাইছে কোনোভাবে বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তানের সাথে জোড়া দিয়ে দেওয়া যায় কিনা। এই কৃষ্ণমূর্তি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং কি ভারতের একজন মানুষও, তিনি আমেরিকাতে দীর্ঘদিন আছেন, ট্রাম্প সরকারের ঘনিষ্ঠ। এইটার প্রেক্ষাপটটা এই যে গত কয়েকদিন যা ঘটছে, হিজবুত তাহরির আত্মপ্রকাশ, ভাই ভুংবাং খেলাফত প্রতিষ্ঠা, তারপরে কাপড়ের মধ্যে কালো পতাকার মধ্যে কালেমা লিখা, হ্যাঁ, এরপরে যে ধরেন ইদানিং এরা কোন গ্রুপ আমি জানি না, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কিন্তু উদ্ভব ঘটছে। আমরা দেখছি সরকার এদেরকে নিয়ে আটক করতেছে, বিভিন্ন জায়গায় গণগ্রেপ্তার হচ্ছে, এদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। এগুলা কি ওয়ার্ল্ড দেখছে না? আর ওয়ার্ল্ড দেখুক না দেখুক, ওয়ার্ল্ডকে দেখাচ্ছে ভারত, বরাবরই বলছে। এখন বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত আসে জানি না। কেউ কেউ আশঙ্কা করছেন স্যাংশনও দিয়ে বসতে পারে, ইভেন ভিসা রেস্ট্রিকশন দিতে পারে, অথবা আরো অন্যান্য পদক্ষেপ নিতে পারে মার্কিন স্টেট। যদি ইউনূস সরকার এগুলা নিয়ে ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশের কপালে আগামী 25 তারিখ খারাপ একটা গতি আসতেও আসতে পারে। এমনি 500 বাংলাদেশিরা টার্গেট করছে ট্রাম্প সরকার, হাত পা বাইন্দা করাত লাগাইয়া বাংলাদেশে পাঠাই দিবে, অবৈধ যারা। এখন আমাদের সরকার কতটুকু ক্যাপাবল আছে এই ট্রাম্পের সরকারের সাথে যোগাযোগ? ইলন মাস্ক দেওয়া হবে না, এটা আলাদা লাইন। ইলন মাস্ক ব্যবসায়ী, ইউনূস ব্যবসায়ী, তারা ব্যবসার আলাপ করে। দেখা যাক কি হয় না। ভালো থাকুন। সভাপতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে আছেন এটা নিশ্চিত, তবে ভারতে তিনি কোথায় আছেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তিনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়েছেন যাওয়ার 1-2 মাসের মধ্যে। এর আগে টেলিফোনে কিছু ছেড়েছেন কিনা, কিন্তু বাংলাদেশেও তিনি বক্তৃতা দেওয়ার চেষ্টা করছেন, বক্তৃতা দিয়েছেনও, বা রেগুলারলি তাদের অনলাইন প্ল্যাটফর্মে তিনি বক্তৃতা দিচ্ছেন। কিন্তু তিনি ভার্চুয়ালি বক্তৃতা যেগুলো দিচ্ছেন সেগুলোতেও তাকে দেখা যাচ্ছে না। তিনি ভিডিও কোনো বার্তা দিচ্ছেন না, ভিডিও বক্তব্য দিচ্ছেন না, অডিও বার্তা দিচ্ছেন। এরপরে আরও বিষয় হচ্ছে তার সঙ্গে নেতারা যোগাযোগ করেন, এরকম কিছু খবর বের হয়েছে। কলকাতা থেকে কেউ কেউ যোগাযোগ করেন, বিভিন্ন জনে যে অডিও ট্যাপ আসে, সেই ট্যাপ বের হয়, সেই সব ট্যাপে বলা হচ্ছে, অডিও রেকর্ড বের হয়, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হচ্ছে। সর্বশেষ গাজীপুরের মেয়র জাহাঙ্গীর তিনিও বলেছেন তার সঙ্গে তাদের নেত্রীর যোগাযোগ রয়েছে। সেই দেখা সাক্ষাৎটা কোথায় আছে? শেখ হাসিনা দিল্লির একটি সামরিক ঘাঁটিতে প্রথম গিয়েছিলেন, এটা মোটামুটি সুনিশ্চিত পত্রপত্রিকা এবং ভারত সরকারের দিক থেকে। এরপরে তার অবস্থান কোথায়? ভারতে তার কি কি ঝুঁকি রয়েছে? চলুন প্রথমে আমরা একটা খবরের দিকে নজর দিই। সে খবরটিতে বলা হচ্ছে, হেডলাইন করেছে দৈনিক মানবজমিন, কোনো রকম কোনো সূত্রের উল্লেখ করেনি, জাস্ট একটা রিপোর্ট অনলাইন, মানবজমিন অনলাইনে, হাসিনার অবস্থান এখন কোথায়, শুধু এইটুকুর মধ্যে ছোট্ট একটা রিপোর্ট, স্টাফ রিপোর্টার, কোনো এক্সক্লুসিভ কিছু না। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান এই মুহূর্তে কোথায়? তিনি কি দিল্লিতে নাকি ভারতের অন্য কোনো নিরাপদ আস্তানায় রয়েছেন? অন্য কোনো নিরাপদ আস্তানায় বলতে মানবজমিন কি বোঝাতে চেয়েছে আমি ঠিক ক্লিয়ার না, মানে সেটা কি সামরিক ঘাঁটি বা অন্য কিছু? এ নিয়ে বিস্তর আলোচনা চলছে। ঢাকায় প্রাপ্ত একাধিক সূত্রের বরাতে, একাধিক সূত্রের খবর, সূত্রের স্পেসিফিক করেনি, নাম উল্লেখ করেনি, তাকে দিল্লি থেকে সরানো হয়েছে, মানে শেখ হাসিনাকে দিল্লি থেকে সরানো হয়েছে। যদিও ভারত সরকারের তরফে কিছুই বলা হয়নি, সূত্রগুলো দাবি করছে তাকে ইস্টার্ন কমান্ডের কোনো একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। ইস্টার্ন কমান্ডে যাওয়ার কারণ কি হতে পারে? নিশ্চয়ই ভেতরে কিছু একটা ঘটছে। কি ঘটছে?
উল্লেখ্য 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এই ছোট্ট রিপোর্টটি মানবজমিন দিয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে এই মানবজমিন এই অনলাইন রিপোর্টটিতে কিছু কমেন্ট আছে। বানরের গলায় মুক্তার হার, আপনার ভারতের দাদামশাইরা শেখ হাসিনার নিরাপত্তা, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা করছেন। তারপর হাসিনার তার আজন্মনারিত সব নির্দেশ ভারতেই গেছেন, যারা বলছে হাসিনার সাথে মোদির দেখা হয়েছে সেসব কমেন্ট আছে। তারপর বলা হচ্ছে এরকম নানান রকম কমেন্ট, এক একজন এক এক রকম মতামত জানিয়েছেন। কিছু আপত্তিকর কথাবার্তা আছে, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না। আবার শেখ হাসিনার পক্ষে যারা বা আওয়ামী লীগের পক্ষে যারা, তারা অনেকে শুধু এইটুকুই কমেন্ট করেন, জয় বাংলা। তারা এইটুক শব্দই লিখছেন, আর কিছুই না। আপনাদের কাছে আমি যে কারণে প্রসঙ্গটি পিক করেছি, প্রথমত শেখ হাসিনাকে যদি দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে কোথায় নিয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কেন নেওয়া হয়েছে। আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তুলসী গাবার্ড ইন্ডিয়াতে এসে একটা ঝড় তুফান তুলে গেছেন, তার সাথে কোনো সম্পর্ক আছে? বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন তারা বলেন শেখ হাসিনা ফেরত আসবে, শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এত তারিখ আসবে, এত তারিখ আসবে, সেই দিকে আমি যেতে চাই না। তবে তাদের এই জোশ তোলার কোনো বা তাদের এই যে একটা কথা তোলার, এইটার কি কোনো সম্পর্ক আছে? অথবা শেখ হাসিনার নিরাপত্তা ইস্যু ভারতেও একেবারে সবাই যে একতরফাভাবে শেখ হাসিনাপন্থী তা নয়। বাংলাদেশের প্রচুর লোক সেখানে আছে, বাংলাদেশের অনেক এক্সট্রিমিস্ট ধরনের লোকও সেখানে যায়, চরমপন্থী লোক যায়। এবং বাংলাদেশে আওয়ামী লীগ আমলেও অবৈধ পথের অবৈধ মানুষ যারা, তাদের একটা ঘাঁটি ছিল কলকাতায়। বাংলাদেশেরও অনেক দলের কলকাতায় শক্তিশালী ঘাঁটি আছে, সেগুলো নিয়ে আমরা এর আগে অনেক কন্টেন্টে আলোচনা করেছি, আওয়ামী লীগ চলে যাওয়ার আগেও আপনারা দেখবেন। সেই সব কোনো কিছু জড়িত কিনা, এই প্রশ্নগুলো সামনে রেখে আমরা নিশ্চয়ই মানবজমিনের এই ছোট্ট রিপোর্টটির ভেতরে কোনো হেতু আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।